ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স প্রকাশিত সত্যজিৎ রায়ের গল্প 101 এই বইটি থেকে। আজকের গল্প লোডশেডিং। ফণীবাবু তার গন্তব্যস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকেই আঁচ করলেন যে তার পাড়ায় লোডশেডিং হয়ে গেছে। আজ আপিসে ওভারটাইম করে বেরুতে হয়ে গেছে 8:15। ডালহাউসি থেকে বাসে তার পাড়ায় পৌঁছতে লাগে 35 মিনিট। কতক্ষণ হলো বিজলি গেছে জানার উপায় নেই, তবে একবার গেলে ঘন্টা চারেকের আগে আসে না। ফণীবাবু বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে তার বাড়ির গলি ধরলেন। এসি ডিসি দুটোই গেছে, অথচ সেদিনও মনে হয়েছে যে অবস্থাটা একটু ভালোর দিকে যাচ্ছে। নবীন চাকর কাল যখন বলল, আরও 1 ডজন মোমবাতি কিনে রাখবো বাবু, তখন ফণীবাবু বলেছিলেন, মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়েছে, এখন থাক। তার মানে বাড়িতে মোমবাতি নেই। রাস্তার আলো থাকলে তার খানিকটা 3 তলার ঘরে ঢুকে চলাফেরার একটু সুবিধে হয়, আজ তাও হবে না। ফণীবাবু বিড়ি সিগারেট খান না, তাই সঙ্গে দেশলাইও থাকে না। অনেক দিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না, কিন্তু সেও করে হয়ে ওঠেনি। বড় রাস্তা থেকে গলি ধরে মিনিট 3 গেলে ফণীবাবুর বাসস্থান 17-2। ফুটপাতের ওপর শোয়া গোটা 3 নিরিকুত্তার বাচ্চাকে বাঁচিয়ে ফণীবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। মাসখানেক হলো কারবালা ট্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এখানে এসেছেন ফণীবাবু, তিনি আর তার চাকর নবীন। বাড়ির প্রত্যেক তলায় 2টো করে ফ্ল্যাট। সিঁড়ি দিয়ে এগোতে ফণীবাবু লক্ষ্য করলেন একতলার স্কুল মাস্টার জ্ঞান দত্তের ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়ছে বারান্দা আর উঠানে, মোমবাতির আলো। অন্য ফ্ল্যাটটা অন্ধকার, কারোর সাড়া শব্দ নেই। আজ পঞ্চমী। রামনাথবাবু যেন বলেছিলেন পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যাবেন। আজ চলে গেছেন নাকি? সিঁড়ির তলায় এসে নবীন, এই নবীন বলে ডাক দিলেন ফণীবাবু। কোনো উত্তর নেই। বেরিয়েছে? ঠিক লোডশেডিংয়ের সময় বেরোনো চাই, এর আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণীবাবু। চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি উঠতে আরম্ভ করলেন ফণীবাবু। মোমবাতির আলোতে প্রথম কয়েকটা ধাপ দেখতে অসুবিধে হচ্ছিল না, কিন্তু তারপরেই অন্ধকার। তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। 3, 24, 72 ধাপ তাকে উঠতে হবে, এটা তার জানা আছে। লোডশেডিংয়ের আশঙ্কা করেই ফণীবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুনে রেখেছিলেন, তাতে অন্ধকারে ওঠার অনেকটা সুবিধে হয়। আশ্চর্য, আলো থাকলে সিঁড়ি ওঠাটা সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয়, কিন্তু অন্ধকারে 15 ধাপ সিঁড়ি উঠে 16র মাথায় রেলিংয়ের কাঠের বদলে হঠাৎ কি একটা হাতে ঠেকতেই ফণীবাবু শিউরে ওঠে হাত সরিয়ে নিলেন। এটা কি রে? তারপর মনে সাহস এনে হাতটা রাখতেই বুঝলেন সেটা একটা গামছা। দোতলায় কোনো আলো নেই, কোনো শব্দও নেই, তার মানে কোনো লোকও নেই। পশ্চিমের 2টো ঘর নিয়ে থাকেন গ্যাস্টেন অফিসার বিজনবাবু, সঙ্গে থাকেন তার স্ত্রী আর 2 ছেলে। ছোট ছেলেটি মহা দুরন্ত, এক মুহূর্ত মুখ বন্ধ থাকে না তার। অন্যদিকে 2টি ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক মহাদেব মণ্ডল। ইনি সন্ধ্যায় প্রায়ই এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান। বিজনবাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান, আজও গেছেন তাহলে। ফণীবাবু এসব নিয়ে আর চিন্তা না করে উঠে চললেন। 60 ধাপ উঠে ডাইনে মোড় নিতেই একটা টিনের পাত্রের সঙ্গে ঠোক্করের ফলে একটা কান ফাটানো শব্দ তাকে কিছুক্ষণের জন্য বেটাল করে দিয়ে তার হৃৎস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল। বাকি 12টা ধাপ তাকে অতি সাবধানে পা ফেলে উঠতে হলো। এবার বাঁয়ে ঘুরতে হবে। সামনে দড়িতে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে। তার পড়শি নরেশ বিশ্বাসকে তিনি অনেক দিন থেকে বলছেন
যে ময়নাটা যখন মরেই গেছে, খালি খাঁচাটাকে পথের মাঝখানে ঝুলিয়ে রাখা কেন? ভদ্রলোক এখনও পর্যন্ত কথাটা কানেই তোলেননি। ফণিবাবু শরীরটাকে হ্যাঞ্চব্যাকের মতো বেঁকিয়ে খাঁচাটা বাঁচিয়ে ডান হাত বাড়িয়ে দেওয়ালে ভর করে তার ঘরের দিকে এগোলেন। এইভাবে দেওয়াল হাতড়ে 3-4 পা এগোলেই ডাইনে তার ঘরের দরজা। একটা গানের শব্দ আসছে, রবীন্দ্রসঙ্গীত, বোধহয় পাশের বাড়ি থেকে। ট্রানজিস্টারই হবে। লোডশেডিংয়ের আদিম ভুতুরে পরিবেশে এই জাতীয় শব্দ অনেকটা সাহসের সঞ্চার করে। অবশ্যই এটাও বলা দরকার যে ফণিবাবুর ভূতের ভয় নেই মোটেও। দরজার চৌকাঠ হাতে ঠেকতে ফণিবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বার করলেন। 2টো চাবির একটা থাকে ফণিবাবুর কাছে, আরেকটা রাখে নবীন। তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার, কিন্তু কড়া হাতড়ে ফণিবাবু তালা পেলেন না। অথচ তার স্পষ্ট মনে আছে যে আপিস যাওয়ার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি পড়েছেন। এটাও কি তাহলে নবীনের কীর্তি? সে কি তাহলে ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে? ফণিবাবু দরজা ধাক্কা দিতে গিয়ে বোকা বনে গেলেন, কারণ দরজা দিব্যি খুলে গেল। নবীন, এই নবীন! কোনো উত্তর নেই। নবীন ঘুমকাতুরে নয়, সেটা ফণিবাবুও জানেন। ফণিবাবু চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকলেন। অবশ্যই ঘরে ঢুকলেন কথাটা বোধহয় ঠিক হলো না, কারণ দরজার পিছনে কি আছে তা বুঝতে হলে বিড়ালের চোখ দরকার। ফণিবাবু একবার চোখ বন্ধ করে আবার খুলে দেখলেন 2টো অবস্থার মধ্যে কোনো তফাৎ নেই। বাকি কাজটা ইচ্ছে করলে চোখ বন্ধ করেই করতে পারেন। একেই বলে নিরেট অন্ধকার, যাকে 2 হাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয়। দরজার বাঁ পাশে এক ফালি দেওয়াল, তাতে সুইচ বোর্ড, তারপর দেওয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা, আর দরজা পেরিয়ে ব্র্যাকেট আলনা। ফণিবাবুর হাতে ছাতা, সেটা আলনায় টাঙানো দরকার। গরম লাগছে, গায়ের জামাটা খুলে সেটাও আলনায় যাবে। তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানিব্যাগটা বের করে আনলার পরেই বাঁ দিকের টেবিলের দেরাজে রাখতে হবে। ফণিবাবু হাত বাড়ালেন সুইচ আন্দাজ করে। এখন বাতি জ্বলবে না ঠিকই, তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থেকে ফণিবাবু বঞ্চিত হতে চান না। 2টো সুইচের একটার মাথা খোলা। নবীন একদিন লোডশেডিংয়ের মধ্যে হাতড়াতে গিয়ে শক খেয়েছিল। ফণিবাবু মক্ষম আন্দাজে সেটাকে এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙুল আর তর্জনীর মৃদু চাপে নিচে নামিয়ে দিলেন। খুট শব্দটা শুনতে ভালোই লাগলো। সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজাটার ফাঁকটা পেরোতেই আবার দেওয়াল ঠেকল হাতে। এরপরই তার মাথার সমান হাইটে, কিন্তু না, আনলার বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকল। শুধু ঠেকলো না, আঙুলের একটা বেআন্দাজি খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। একটা ছবি, না হয় আয়না। ফণিবাবু বুঝলেন তার পায়ের ওপর কাঁচের টুকরো এসে পড়েছে। পায়ে চটি, তাই কাঁচ ফোটার ভয় নেই, কিন্তু আলনাটা গেল কোথায় সে ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনড় করে দিল। তার ঘরে একটা ছবি আছে বটে, পরমহংসদেবের, কিন্তু সেটা থাকবার কথা উল্টো দিকের দেওয়ালে। আয়না থাকে টেবিলের ওপর। এটা নির্ঘাত নবীনের কীর্তি। ঘরের জিনিস এখানে ওখানে করার বাতিক আছে বটে তার চটি জোড়া তিনি রাখেন টেবিলের নিচে, আর বারণ সত্ত্বেও নবীন সেটা প্রতিদিন চালান করে দেয় খাটের তলায়। ফণিবাবু হাতের জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতলটা দেওয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন। তারপর পকেট থেকে মানিব্যাগ বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে। এগাবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল। এবার বাঁ হাত টেবিলের কোণে ঠেকলেই দেরাজের হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার, কিন্তু বাঁ হাত টেবিলে ঠেকল না। আন্দাজে ভুল হয়েছে। আরও 1 পা এগিয়ে গেলেন ফণিবাবু। অন্ধকার এখনও নিরেট। রাস্তার দিকের জানলাটা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো। এবার বাঁ হাতটা বাধা পেল। একটা আসবাব, কাঠের আসবাব, কিন্তু টেবিল নয়। আলমারি কি? হ্যাঁ, এই তো হাতল, খাড়াখাড়ি হাতল, কাঁচের হাতল, পলকাটা, কাট গ্লাস, যেমন অনেক পুরনো আলমারিতে থাকে। ফণিবাবুর একটা পুরনো আলমারি আছে বটে, কিন্তু তার হাতল কাঁচের কিনা সেটা মনে পড়ল না। কিন্তু এ কি,
আলমারি যে খোলা। ফণীবাবু হাতলটা ছেড়ে দিলেন। অল্প টান দিতেই দরজা খুলে এসেছে। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তার আলমারি স্বভাবতই তিনি কখনো খোলা রেখে যান না। যদিও ধন দৌলত বলতে তার কিছুই নেই, কিন্তু জামা কাপড় আছে, কিছু পুরনো দলিল আছে, টাকা পয়সা যা কিছু থাকে আলমারির দেরাজে। আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণীবাবু? কিন্তু টেবিলটা গেল কোথায়? তাহলে কি? ঠিক তাই হবে। কারণটা খুঁজে পেয়েছেন ফণীবাবু। গতকাল ছিল রবিবার। দুপুরে এলো তুমুল বৃষ্টি, আর তখনই ফণীবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের ভেতর। টেবিলের ওপরও জল পড়েছিল, তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল। আসলে বাড়িটা বেশ পুরনো। বাড়িওয়ালাকে ছাদ সারানোর কথাটা বলতে হবে, এই কথাটা তখনই মনে এসেছিল ফণীবাবুর। আজও যে এ পাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণীবাবু রাস্তা ভেজা দেখেই বুঝেছেন। নবীন যদি টেবিলটাকে জানলার দিক থেকে সরিয়ে থাকে এবং কাপড় সমেত আনলাটা উল্টো দিকের দেওয়ালে টাঙিয়ে দেয়, তাহলে বলতে হবে সে সুবিবেচনার পরিচয় দিয়েছে। ফণীবাবু মানিব্যাগটা পকেটে পুরে জানলার দিকে এগোলেন। 3 পা এগোতেই বাঁধা পড়ল। এটা চেয়ার। নবীন তাহলে চেয়ারটাকে সরিয়েছে। না, এভাবে অন্ধকারে হাতড়ানোর কোনো মানে হয় না। তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারে বসে কাটিয়ে দেওয়াই ভালো। ফণীবাবু বসলেন। হাতলওয়ালা চেয়ার, বসার জায়গাটা বেতের। একবার যেন মনে হলো তার নিজের ঘরের চেয়ারে হাতল নেই, কিন্তু পর মুহূর্তেই খটকাটা মন থেকে দূর করে দিলেন। মানুষ নিজের ঘরের আসবাবের খুঁটিনাটি সবসময় মনে রাখে না। এই অভিজ্ঞতা তার আজকেই হয়েছে। এখন ফণীবাবুর মুখ দরজার দিকে। বাইরে ছোট ছাদটার ওদিকে একটা ফিকে চতুষ্কোণ আভা। ফণীবাবু বুঝলেন সেটা আকাশ। শহরের যে অংশে লোডশেডিং নেই সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়েছে। যদিও মেঘ থাকায় তারা দেখা যাচ্ছে না, তবুও তো একটা দেখার জিনিস রয়েছে চোখের সামনে। একটা টিকটিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফণীবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো টেবিল ঘড়ি নেই, ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটানো শব্দ তাকে চমকে দিয়ে প্রায় চেয়ার থেকে ফেলে দিল। টেলিফোন। তার মাথার ঠিক পিছনের টেবিলের ওপর টেলিফোন বেজে উঠেছে। নিঃশব্দ অন্ধকারে প্রায় 1 মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল। এইবার ফণীবাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি, কারণ তার টেলিফোন নেই। আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। 17-2 আর 17-3 হলো পাশাপাশি বাড়ি। একই ধাঁচের দুটো বাড়ি। দুটো বাড়ি 3 তলা। দুটো বাড়ির একই বাড়িওয়ালা। 17-3-এ ফণীবাবু কোনোদিনও ঢোকেননি, কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যান প্রায় হুবহু এক। তিনি এখন বসে আছেন 17-3-এর 3 তলার পশ্চিমের ঘরে। সেই ঘরে আলো এখন নেই, কিন্তু ঘরের দরজা খোলা, আলমারি খোলা। তার মানে যাই হোক না কেন, ফণীবাবু নিজের ভুল বুঝতে পেরে আর সময় নষ্ট না করে উঠে পড়ার উপক্রম করেই আবার তৎক্ষণাৎ বসে পড়লেন। আরেকটা শব্দ। এটা এসেছে তার খুব কাছেই, বাঁদিক থেকে। মেঝের ওপর একটা টিনের বাক্স জাতীয় কিছু ঘষ্টানোর শব্দ। ফণীবাবু বুঝলেন যে তার গলা শুকিয়ে আসছে আর তার বুকের ভেতর দুর্মুষ পেটা শুরু হয়েছে। চোর। তার পাশেই বোধহয় খাট, আর খাটের নিচে চোর। বেরোবার চেষ্টায় খাটের নিচে রাখা টিনের বাক্সে ধাক্কা খেয়েছে। ঘরের দরজা আর আলমারি কেন খোলা সেটা এখন খুব সহজেই বোঝা যাচ্ছে। চোরের কাছে যদি হাতিয়ার থাকে তাহলে ফণীবাবুর অবস্থা এখন খুবই সংকটাপন্ন। তার নিজের একমাত্র হাতিয়ার ছাতাটি এখন নাগালের বাইরে। তাছাড়া ছাতার যা দৈন্যদশা, তাতে চোরের চেয়ে ছাতাই জখম হবে বেশি। চোর অবশ্য আবার চুপ মেরে গেছে, কারণ টিনের বাক্সের শব্দ তুলে নিজের উপস্থিতিটা জানান দেওয়ার অভিপ্রায় তার নিশ্চয়ই ছিল না।
ফলে সে হয়তো কিঞ্চিত আড়ষ্ট। ঠিক ঠিক ঠিক, একটা টিকটিকি ডেকে উঠল। ভুল ভুল ভুল, ফণিবাবুর মন বলল। একটা বিশ্রী ভুল করে একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন তিনি। ছিচকে চোরের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা কম, তবে ছোড়াছুড়ি থাকা অসম্ভব নয়। অবশ্যই অনেক চোর নিরস্ত্র অবস্থাতেই বেরোয়। হাতাহাতির প্রশ্ন হলে ফণিবাবু হয়তো লড়ে যাবেন, কারণ এককালে তিনি ফুটবল খেলেছেন পাড়ার টিমে। কিন্তু মুশকিল করেছে এই অন্ধকার। দৃষ্টির অভাবে অতি শক্তিশালী মানুষও অসহায় বোধ করে। কিন্তু তাহলে কি করা যায়? যা থাকে কপালে বলে উঠে পড়বেন নাকি? কিন্তু যদি সিঁড়ি থেকে নামার মুখে বিজলি এসে যায়, আর ঠিক সেই সময় যদি একদিক দিয়ে চোর পালায় আর অন্য দিক দিয়ে ঘরের মালিক এসে পড়েন, আর মালিক যদি এসে দেখেন তার ঘরে চুরি হয়েছে, তাহলে তো... ফণিবাবুর চিন্তায় ছেদ পড়ল। নিচের থেকে একটা পায়ের শব্দ আসছে। এই সিঁড়ি ওঠা শুরু হলো। ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক। ওঠার মেজাজ আর পায়ের শব্দ থেকেই পুরুষ বলে বুঝতে অসুবিধে হয় না। 48 ধাপ অবধি গুণে 49-এর মাথায় ফণিবাবুর ধারণা বদ্ধমূল হলো যে এই ঘরের মালিকই আসছেন সিঁড়ি উঠে। আর সেই সঙ্গে হঠাৎ ভেলকির মতো মনে পড়ে গেল, এই ঘরের মালিককে তো ফণিবাবু চেনেন। এতক্ষণ খেয়াল হয়নি কেন? সে আর ট্যাক্সিতে একবার ডালহাউসে অবধি গিয়েছিলেন ভদ্রলোকের সঙ্গে। কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন। ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন। নাম আদিনাথ সান্যাল। বছর 50 বয়স, জাঁদরেল চেহারা, টকটকে রং, গায়ে ফিনফিনে আদ্দির পাঞ্জাবি, ঘন ভুরুর নিচ দিয়ে তীক্ষ্ণ সবজেটে চোখ। 62, 63, 64, পায়ের শব্দ এখন জোরালো। ঘরের ভেতরেও শব্দ, খচমচ, ধূপধাপ, উফ, আর তারপরেই একটা যন্ত্রণাসূচক উফ। পায়ে কাঁচ বিঁধেছে। চোরের শাস্তি। বাইরে আকাশের ফিকে আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে গিয়ে আবার দেখা গেল। চোর ঘুরেছে ডান দিকে। পাইপ বেয়ে নামা ছাড়া আর গতি নেই তার। সিঁড়ির পায়ের শব্দ এখন মেঝেতে, বাইরের বারান্দায়। ফণিবাবুও উঠে পড়লেন। সাবধানে কাঁচ বাঁচিয়ে ছাতাটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন। দরজার মুখ অবধি এসে পায়ের শব্দ থামল চৌকাটের বাইরে। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর, এ কি, দরজাটা? আদিনাথ সান্যালের বাজখাই কণ্ঠস্বর। অনেক গল্প করেছিলেন সেদিন ট্যাক্সিতে, তাই ফণিবাবু গলাটা ভোলেননি। আরও মনে পড়েছে ফণিবাবুর, তার পাশের ঘরের নরেন বিশ্বাস বলেছিলেন একটা কথা, সান্যাল মশাই নাকি অগাধ টাকার মালিক, কলকাতায় 3খানা বাড়ি, আর সব ভাড়া দিয়ে নিজে এখানে থাকেন। উপার্জনের রাস্তাগুলো নাকি সিধে নয়, আলমারিতে নাকি অনেক কালো টাকা। সান্যাল মশাই এখন ঘরের ভেতর। কাঁচ ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন হাতে নাতে চোর ধরার আশায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভদ্রলোকের। ফণিবাবুর আর ভয় নেই। আদিনাথ সান্যালের পিছনের ঘর দিয়ে বেরিয়ে নিঃশব্দে 72টা সিঁড়ি নেমে রাস্তায় বেরিয়ে পড়ে 17-2-এর দিকে রওনা দিলেন। নিজের বাড়ির 3তলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে একবার এগোতেই যখন বিজলি ফিরে এলো, তখন ফণিবাবু লক্ষ্য করলেন যে তার হাতে একটা ঝকঝকে নতুন হাল ফ্যাশনের জাপানি ছাতা এসে গেছে। আজ গল্প পাঠে ছিলাম আমি, অভিষেক। গল্পটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা ফিরবো আবার একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ টাটা।